বাংলাদেশের নির্বাচনে মৌলবাদী তথা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পরাজয় ঘটেছে। এটা ভারতের কাছে অবশ্যই স্বস্তিদায়ক। বাংলাদেশের মানুষ ওই শক্তির বিরুদ্ধে সুস্পষ্ট রায় দিয়েছে যে তারা বাংলাদেশে কোনো অরাজক অবস্থা কায়েম হোক তা চায় না। শেখ হাসিনা সরকারের পতনের পর মৌলবাদী শক্তিরা যেভাবে বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেরিয়েছিল, তাতে সেখানকার মানুষ শঙ্কিত ছিল। বেড়ে গিয়েছিল ভাঙচুর, লুটপাট, মব ভায়োলেন্স, সংখ্যালঘুদের উপর নির্যাতন। বাংলাদেশের জাতির জনক হিসেবে পরিচিত শেখ মুজিবুর রহমানের মূর্তি, বাসভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এগুলো বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি। এবারের নির্বাচনের ফলে তারই যেন ছাপ লক্ষ্য করা গেল। এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ ছিল জামাতে ইসলামী, আর এই দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবেই পরিচিত। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তারা সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধাচারণ করেছিল। অনেক মুক্তিযোদ্ধাকে তারা হয় নিকেশ করেছে, নয়তো পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছিল। সেই জামাতে ইসলামী শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি মাথাচাড়া দিয়ে ওঠে এবং বাংলাদেশ জুড়ে তারা দাপিয়ে বেড়ায়। তাদের সঙ্গে ইসলামী কিছু শক্তিও মাথাচাড়া দেয়। ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে এই শক্তিকে প্রশ্রয় দেয়ার। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে বাংলাদেশের সাধারণ মানুষের অনেক অভিযোগ রয়েছে। আর এই শক্তিতে বলীয়ান হয়ে জামাতের নেতৃত্বে ইসলামী সংগঠনগুলো জোট বেঁধেছিল এবারের নির্বাচনে যাতে জিতে ক্ষমতায় আসা যায়। পাকিস্তানও চাইছিল জামাতি ইসলামী যাতে জিতে আসে, তাহলে পাকিস্তানের সুবিধা হতো। অনেকে আশঙ্কা করেছিলেন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে হয়তো পাকিস্তানের সাথে মিশিয়ে দেওয়া হতে পারে। তাই জামাতকে রুখতে বাংলাদেশের মানুষ যেন জোট বেঁধেছিল। তবে একথাও ঠিক, বাংলাদেশে শেখ হাসিনার সময় থেকেই মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, ক্রমশ তারা শক্তি বাড়িয়েছে। এবারের নির্বাচনে জামাত যত সংখ্যক আসন পেয়েছিল তার আগের কোনো নির্বাচনে তারা এত আসন পায়নি। তাই জামাতকে নিয়ে বিএনপি সরকারকে চিন্তায় থাকতে হবে। তারা মৌলবাদী শক্তির মোকাবিলা কিভাবে করবে সেটা দেখার আছে। শেখ হাসিনা ভোটের অঙ্কে মৌলবাদীদের একাংশের সঙ্গে আপোষ করেছিল বলে অভিযোগ আছে, কিন্তু তাতে তার বিশেষ কিছু লাভ হয়নি। সুতরাং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই মৌলবাদী শক্তির কিভাবে মোকাবিলা করে সেটাও দেখান। তারেক রহমানের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। মৌলবাদী শক্তির মোকাবিলার পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি, মূল্যবৃদ্ধি প্রভৃতি সমস্যা মোকাবিলা করতে হবে। ইউনূস সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। তারেক রহমান এই সম্পর্ককে আরও মজবুত করতে চান কিনা সেটাও দেখান। বাংলাদেশের স্বার্থেই তারেক রহমানকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। ভারত যদিও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তারেক রহমানের প্রতি ভারতের আস্থার কথা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের বিরাট জয়ে অভিনন্দন জানিয়েছেন। বিএনপির বিরাট জয়ে ফোন করে নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ভোটের আগে থেকেই মোদী সরকার বিএনপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন স্বয়ং মোদী।
এবং খালেদা জিয়ার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পাঠানো হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে। সেদিন তিনি তারেক রহমানের সঙ্গে কিছু কথাও বলেছিলেন। এবার নির্বাচনের ফল বেরোনোর পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার। ভারত প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে সহযোগিতাই করতে চায়, কিন্তু ইউনূস সরকার ভারতের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল। তারেক রহমান তা থেকে সরে আসেন কিনা সেটা দেখতে হবে আগামী দিনে। বাংলাদেশ ভারতের নিকট প্রতিবেশী, বিভিন্ন বিষয়ে তারা ভারতের উপর নির্ভরশীল। ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে থাকে তারা। আমদানি খরচও পড়ে কম, তাই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করলে বাংলাদেশেরই লাভ। ভারত চায় শেখ হাসিনার জমানার মতো তারেক রহমানের সময়ও দুদেশের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠুক। ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এবার বাংলাদেশের হাত ধরার কথা। এদিকে ভারতের পাশাপাশি পাকিস্তানও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন। এবার তারেক রহমানকে ঠিক করতে হবে তিনি কোনো একটি দেশের প্রতি বিশেষভাবে ঝুঁকে যাবেন, না দুদেশের সঙ্গে সম্পর্ক মজবুত রাখবেন।